Welcome to our webinar, Youth Career Talk. This is our ninth episode. We're very much excited because today we have with us our very important guest, none other than Mohammad Pavel Akhtar. He's the VP and Head of Technology Operation at Magna Bank PLC. And we also have with us Ashraf bin Umar Madhan. He's a rising graduate and youth leader from Rajshahi University of Engineering Technology. আমরা মূলত যে কাজটি করে থাকি আমাদের এই ওয়েবিনারের মাধ্যমে আমরা আমাদের একজন ইন্ডাস্ট্রি লিডারকে ইনভাইট করি এবং পাশাপাশি আমাদের যে গ্র্যাজুয়েট যারা আছে দোজ হু আর পারসুইং দেয়ার গ্র্যাজুয়েশন তাদের সাথে আমরা কথা বলি এবং একটা ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমরা বের করার চেষ্টা করি যে ইন্ডাস্ট্রিতে কি ঘটছে এবং ইন্ডাস্ট্রিতে ভালো করার জন্য আমাদের রাইজিং গ্র্যাজুয়েটরা কি করতে পারে। তো আমি প্রথমে চলে আসতে যাচ্ছি আমাদের আজকের গেস্ট আমাদের মোহাম্মদ পাবেলের কাছে। আপনার কাছে প্রথমে যে বিষয়টা জানতে চাই যে আপনি টেকনোলজিতে টেকনোলজি ডিপার্টমেন্টে রয়েছেন, একটি বড় একটা ব্যাংকের টেকনোলজি অপারেশন দেখছেন। পাশাপাশি আমরা সবাই যেটা জানি যে টেকনোলজি ইজ সামথিং হুইচ ইজ ইভলভিং ইন এভরি সেকেন্ড। তো আপনার কাছে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন এবং এই টেকনোলজি সাইডে আসার ক্ষেত্রে আপনার কোন বিষয়টা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে? আমি ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি একটু ব্যতিক্রমধর্মী এই ইন্ডাস্ট্রিতে। আর আমার পড়াশোনা হচ্ছে বিজনেস লাইনে। আমি এমবিএ করেছি ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টিজ থেকে। কর্মক্ষেত্রে শুরু করে ব্যাংকিং প্রফেশন অ্যাজ অ্যান এমটিও প্রিমিয়ার ব্যাংকে সেকেন্ড ব্যাচ এমটিও হিসেবে জয়েন করি। বেসিক্যালি আই ওয়াজ ওয়ার্কিং ইন অ্যাকাউন্টস অ্যান্ড সেটেলমেন্ট, দেন ব্রাঞ্চ অপারেশন। আফটার দ্যাট আমাকে পিক করা হয় কোর ব্যাংকিং, যেটা আসলে একটা ব্যাংকিং বিজনেস অপারেশনের জন্য হার্ট। আমাদের ব্যাংকিং অপারেশনে যত ধরনের কার্যক্রমে আমরা করি সমস্তটা আসলে কোর ব্যাংকিং সলিউশনে প্রিজার্ভ করা হয়। এখান থেকে আমাদের অ্যানুয়াল রিপোর্ট যা বলি বা আমাদের পারফরমেন্স যা বলি, ব্যাংকিং পারফরমেন্স যা বলি, এখান থেকে এগুলো পাবলিশ করা হয় বেসড অন দিস। সো আই গেট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অন কোর ব্যাংকিং প্রজেক্ট, কোর ব্যাংকিং মাইগ্রেশন প্রজেক্ট। অ্যাকচুয়ালি এটাই আমাকে আইটিতে নিয়ে আসার জন্য রাস্তাটা খুলে দেয়। আর আইটি এমন একটা সেক্টর যেখানে ইচ অ্যান্ড এভরিডে ডেভেলপমেন্ট এবং এটার সাথে নিজেকে আপডেট করা যায়। ব্যাংকিং প্রফেশনে এই একটা সেক্টর যেটাতে আপনি প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে হয়। সো সিন্স 2010 আই এম ওয়ার্কিং উইথ আইটি। আমার মেজর বিষয় ছিল যে কোর ব্যাংকিং অপারেশন। আমি প্রিমিয়ার ব্যাংকে কোর ব্যাংকিং মাইগ্রেশন করি এবং আলহামদুলিল্লাহ আমি যেহেতু বিজনেস লাইন থেকে এসেছি, ওই ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্ট যেটার উপর বেস করে একটা ব্যাংকিংয়ের অ্যাফেয়ার্স ইনকাম স্টেটমেন্ট বলি বা ব্যালেন্স শিট বলে যেটা দাঁড়ায়, সেটা আমার ডিজাইন করা ওখানে। এবং সেই ইউনিক চার্ট অফ অ্যাকাউন্টের উপর বেস করে হেড অফিস, এবং তখন ওখানে দুইটা ইউনিট ছিল, কনভেনশনাল এবং ইসলামিক ব্যাংকিং। দুটাতেই একটা ইউনিক চার্ট অফ অ্যাকাউন্টে মাইগ্রেশন করা হয়। এবং ব্যাংকিং যত ধরনের অপারেশনস আছে, আপনার ডিপোজিট মডিউল বলেন বা লোন মডিউল বলেন, ফরেন ট্রেড বলেন, ট্রেজারি মডিউল বলেন, সবগুলোই ওখানে ইমপ্লিমেন্ট করার সৌভাগ্য হয় আমার। After that, in 2013, I joined in Magna Bank IT division with major responsibility for deployment of core banking solution and looking after the IT divisions. Since then, with the growing of bank, I developed myself in banking applications, not only in core banking but other applications like internet banking, mobile financial services, and digital onboarding, integration with other banks and other softwares, payment solutions like batch, BFT, and RTGS, each and everything. And at the same time, I came through with my fellow colleagues who are basically core IT guys, looking after the infrastructures, server solutions, networks, and other systems, cybersecurity, etc. Now I am leading this division with experience, hands-on working. ওকে, That's my দিস ইজ সাচ এ গ্রেট এক্সপেরিয়েন্স আই মাস্ট সে। yes. Experience makes me here, keeps me here. আমরা অনেক সময় যেটা বলি যে কেউ যদি এইচআর নিয়ে পড়াশোনা করে সে এইচআর ড্রাইভ করবে তার ক্যারিয়ার, কেউ যদি ফিজিক্স নিয়ে পড়ে ফিজিক্সটা ড্রাইভ করবে, কিন্তু এখন In তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আসলে কখনোই বলতে পারবো না যে আমরা কোন ডিপার্টমেন্ট নিয়ে আমরা আমাদের ক্যারিয়ার ড্রাইভ ড্রাইভ করব।
এনিওয়ে, আমরা এবার আমাদের আরেকজন গেস্ট মাশরাফি, আপনার কাছে চলে যাব। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি রুয়েটে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছেন আমাদেরকে বলবেন। এবং পাশাপাশি আমরা একটু জানতে চাই আপনার ডিপার্টমেন্ট কি ক্যারিয়ার নিয়ে এখনই আপনাকে কোনো ধরনের গাইডলাইন দিচ্ছে কিনা, বা আপনাকে ভালোভাবে প্রিপেয়ার করছে কিনা? হোয়াট ডু ইউ থিংক? থ্যাংক ইউ সো মাচ আমাকে এই ঈদের ওয়েবিনারে ইনভাইট করার জন্য। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি মাশরাফি বিন মোবারক বাঁধন। আমি কারেন্টলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি ইন রুয়েট। অ্যান্ড রিগার্ডিং দ্য কোয়েশ্চেন, আমি যে উত্তরটা দিতে চাইবো সেটা, আমার মনে হয় না আমাদের ইউনিভার্সিটি অর আমাদের ভেরি অনারেবল ফ্যাকাল্টিস তারা আমাদের এই মুহূর্তে, আমি কারেন্টলি ফাইনাল ইয়ারে আছি, তো এই মুহূর্ত পর্যন্ত আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড বা ক্যারিয়ার রিলেটেড খুব হার্ড অ্যান্ড ফাস্ট কোনো গাইডলাইন আমার মনে হয় না আমরা পেয়েছি। হয়তো কিছু ব্যতিক্রমী ফ্যাকাল্টি মেম্বার্স থাকেন, সবসময় থাকবেন সেটা, বাট ইন জেনারেল, স্পিকিং ইন জেনারেলি, আমার মনে হয় না আমরা ম্যাক্সিমামই এরকম কোনো গাইডলাইন পেয়ে থাকি। ওকে। আমাদের কাছে মনে হয় এটা খুব বড় একটা ফাইন্ডিং, কারণ আমাদের এই ওয়েবিনারের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ফাইন্ডিং, মার্কেটে যে অবস্থা সেটা সবাইকে জানিয়ে দেওয়া। আমরা যখন দেখবো যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এই বিষয় নিয়ে কাজ হচ্ছে না, এরকম হতে পারে, আমরা স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিতে পারি, সো দ্যাট উই ক্যান আপলিফট আওয়ার, উই ক্যান ইকুইপ আওয়ার স্টুডেন্টস উইথ নলেজ রিলেটেড টু ক্যারিয়ার। তো থ্যাংক ইউ মাশরাফি ফর শেয়ারিং থটফুল ইনফরমেশন। আমি এবার আমাদের গেস্ট মিস্টার পাবলের কাছে চলে যাব। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন টেক প্রফেশনাল, একজন অ্যাজাইল টেক প্রফেশনাল হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা উচিত? কারণ আপনি যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেকদিন যাবত আছেন, ইউ আর দ্য রাইট পারসন টু শেয়ার, টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। এই টেকনোলজি ওরিয়েন্টেড সেক্টরে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রতিনিয়ত যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন আসছে এটার সাথে নিজেকে কন্টিনিউয়াসলি আপডেট রাখা। ওয়ার্ল্ড টেকনোলজিতে কোথায় যাচ্ছে, আমরা কোন স্টেজে আছি, আমাদের পরবর্তী স্টেপগুলো কি হবে, এবং যেই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি, সো দ্যাট আই এম ওয়ার্কিং এট ব্যাংকিং ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড কোথায় যাচ্ছে, এই সেক্টরগুলিতে প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখা, ওয়ার্ল্ড ওয়াইড এই জার্নালগুলা পড়া, নিউজগুলা দেখা এবং নিজেকে সেই অনুযায়ী আপডেট করা। আরেকটা হচ্ছে খুব বড় জিনিস, লার্নিং ক্যাপাসিটি। প্রতিনিয়ত শেখার জন্য একটা আগ্রহ থাকতে হবে। What I have learned in my academic career, that is not in profession. Each and every day is a learning step. You have to grow your learning step. এটা করতে প্রতিনিয়ত নিজেকে ব্যস্ত রাখতে হবে। এবং আশেপাশে কোথায় কি হচ্ছে, আমি একটা ব্যাংকে জব করি, আদার ব্যাংকে আমি যেই জবে কাজ করতেছি ওই ব্যাংক এই জবে কি পরিমাণ ফ্যাসিলিটি আছে, কি টেকনোলজি অ্যাডপ্ট করতেছে, ইন কেস অফ টেকনোলজি কি টেকনোলজি অ্যাডপ্ট করতেছে, সেই জায়গাতে নিজেকে অলওয়েজ আপডেটেড রাখতে হবে। এটা হচ্ছে খুব বড় চ্যালেঞ্জ। সাথে সাথে আগে যেটা হচ্ছে, আমি যদিও টেকনোলজিতে কাজ করি, আমার টেকনোলজি কিন্তু একটা ব্যাংকিং, যদি আমি ব্যাংকিং প্রফেশন বলি, ব্যাংকিং প্রফেশনে অন্যান্য এরিয়ার সাথে যুক্ত। যেমন আমার এখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, ক্রেডিট ডিপার্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট আছে, ট্রেজারি অপারেশন, ওই ডিপার্টমেন্টগুলোর সাথে আমার ইন্টারলিঙ্ক তৈরি করা, আমার নলেজের সেটা বাড়ানো, শেয়ারিং, মানে পরিধিটা বাড়ানো। ওইটা একটা ট্রেজারি অপারেশন, তাদের বিজনেস অপারেশনসটা কি, সেইটাকে কিভাবে টেকনোলজিতে অ্যাডপ্ট করা যায়, কিভাবে সার্ভিসটাকে বেটার করা যায়, এটা যদি করতে চাই তাহলে আমাকে ওই বিজনেসটা কিছু না কিছু জানতে হবে। সো ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশন বাড়াতে হবে, এবং ওই বিজনেসটাকে কিভাবে আমার টেকনোলজিতে অ্যাডপ্ট করা যায় সেইখানে নিজেকে অ্যাডপ্ট করে নিতে হবে, এবং প্রতিনিয়ত ওয়ার্ল্ড যে টেকনোলজিতে চেঞ্জ হয়ে যাচ্ছে সেইখানে নিজেকে আপগ্রেডেশন করতে হবে। দ্যাট ইজ দ্য মেইন থিং টু, মানে স্টে অর নিজের অবস্থানটাকে দৃঢ় করার জন্য এই জিনিসগুলো খুবই জরুরি। থ্যাংক ইউ, থ্যাংক ভেরি মাচ। সো দ্যাট মিনস আমাদের শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের মধ্যে বসে থাকলে হবে না, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে, কারণ টেক প্রফেশনাল আসলে সবার সাথে কাজ করতে হয়। অ্যাট দ্য সেম টাইম শুধু একটা ব্যাংকের মধ্যে বসে থাকলে হবে না, বাংলাদেশে আরো 40 থেকে 50টি ব্যাংক রয়েছে, সেখানে কি ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, আপগ্রেডেশন কি হচ্ছে, এই বিষয়ে কন্টিনিউয়াসলি আসলে অ্যাওয়ার থাকতে হবে। এবং দিস ইজ ভেরি গুড টেক অ্যাওয়ে ফ্রম আওয়ার গেস্ট মিস্টার পাবেল। আমি এবার মাশরাফি আপনার কাছে চলে যেতে যাচ্ছি।
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একজন স্টুডেন্টকে বা একজন শিক্ষার্থীকে হেল্প করে তার সফট স্কিলগুলো ডেভেলপ করার ক্ষেত্রে। আপনার বিশ্ববিদ্যালয়ে কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সুযোগ রয়েছে? আপনি কি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ কিনা? থ্যাংক ইউ মাহিউদ্দিন ভাইয়া। ওয়েল, হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমাদের এরকম অনেক সুযোগ রয়েছে যেখানে আমরা নট অনলি আমাদের সফট স্কিলস, আমাদের হার্ড স্কিলগুলো ডেভেলপ করারও সুযোগ পাই। বাট সিন্স উই আর টকিং অ্যাবাউট সফট স্কিলস, আমাদের ইউনিভার্সিটিতে রুয়েট ক্যারিয়ার ফোরাম নামে একটা ক্লাব আছে। এটার মূল কাজ হচ্ছে স্টুডেন্টসদের এবং স্পেশালি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, কারণ জেনারেলি যেটা হয় যে থার্ড ইয়ার ওর ফাইনাল ইয়ারে স্টুডেন্টসরা নিজেরা থেকেই কিছুটা ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে যায়, বাট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তারা কিছুটা ডাইভার্টেড থাকে বা অনেকখানি ইউইল্ডার থাকে যে আসলে ইন রিয়েল লাইফ ক্যারিয়ার পাথটা কেমন হতে পারে। তাদের কোনো আইডিয়া থাকে না, তারা অনেকটা স্বপ্নের জগতে থাকে। তো রুয়েট ক্যারিয়ার ফোরামের মূল দায়িত্বটা হচ্ছে বা কাজটা হচ্ছে অনেকটা এরকম যে বাস্তবতা আর মিথ, রিয়েলিটি অ্যান্ড মিথ, এই দুটোর মধ্যে যেটা ভাঙনটাকে অনেকটা ফাইন লাইন তৈরি করে ফেলা। যদি দুটোর মধ্যে একটা ফাইন লাইন থাকে, তারা বুঝতে পারে কোনটা সত্য কোনটা বাস্তব, অনেকটা এরকম। এছাড়াও ভাইয়া আরো বেশ কিছু ক্লাব আমাদের ক্যাম্পাসে রয়েছে। ফর এক্সাম্পল আমাদের ডিবেটিং ক্লাব রয়েছে, এটাকে আমরা ইন শর্ট বলি রুয়েট ডিসি বা রুয়েট ডিবেটিং ক্লাব। তো এইখানে ভাইয়া আমাদের ডিবেটিং থেকে শুরু করে আমাদের আর্গুমেন্ট স্কিল বা আমাদের প্রেজেন্টেশন স্কিল থেকে শুরু করে অনেক অনেক সফট স্কিল আমরা এখান এখান থেকে করতে পারি, গ্রো করতে পারি। অ্যান্ড অ্যান্ড আমাদের ভাইয়া আরো কিছু এরকম ক্লাব রয়েছে। বাট ইফ আই ওয়ার টু মেনশন, আমি এই দুটোকেই টপ প্রায়োরিটিতে ভাইয়া রাখবো টিল ডেট। ওকে, ওকে, গ্রেট। সো ক্যারিয়ার ফোরাম এটা ওয়ান স্টেজ, এটা হেল্প করছে ক্যারিয়ারের বিষয়ে তোমাদেরকে অ্যাওয়ার করতে, এবং এট দ্য সেম টাইম ডিবেট এরকম একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাংলাদেশ হোক বা ইউএসএ হোক, যে জায়গায় যাই না কেন, এটা আমাদের সব দিক থেকে হেল্প করে। এটা পাবলিক স্পিকিং, লজিক্যাল কনক্লুশন ড্র করার ক্ষেত্রে এবং সব দিক থেকে হেল্প করে। সো উই আর ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট যে এই অ্যাক্টিভিটিস গুলো এখানে চলছে। সো আমরা অন্তত বলতে পারি যে is developing their students skills in this kind of institute. এবার মিস্টার পাবেলা, আমি আপনার কাছে একটু আসতে হচ্ছে জব মার্কেট বা একদিকে শুনে বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে চাকরি নেই, আবার আরেকদিক থেকে শুনে প্রচুর পরিমাণে চাকরি বা ওপেনিং রয়েছে। সেই অনুযায়ী আপনি যেমন স্কিল পিপল পাচ্ছেন না। বর্তমানে যে Uh, so, audible একটু ডিস্টার্ব হচ্ছে। ক্যান ইউ রিপিট দ্য কোশ্চেন? এখন শুনতে পাচ্ছেন? ইয়েস, ইয়েস, ক্লিন নাও। ওকে, ওকে। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জব মার্কেট নিয়ে অনেক ধরনের কথা শুনি। একদিক থেকে শুনি আমাদের যে পরিমাণ স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট বের হচ্ছে সেই পরিমাণ জব নেই। আবার শোনা যাচ্ছে জব প্রচুর রয়েছে, বাট সেই অনুযায়ী স্কিল পিপল পাওয়া যাচ্ছে না। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের টেক ইন্ডাস্ট্রিতে আসলে বর্তমান পরিস্থিতিটা কি জব মার্কেটের? জব মার্কেট আমাদের দেশে অ্যাকচুয়ালি যদি আমি গত ২ বছরের স্ট্যাটিস্টিক্স ধরি, তাহলে কিছুটা ডাউন ট্রেন্ডে আছে। আনএমপ্লয়মেন্ট কিছুটা বেড়েছে। এটা অ্যারাউন্ড 1-2% আনএমপ্লয়মেন্ট বেড়েছে। বাট স্টিল স্কিল রিসোর্সের অভাব আমরা ফিল করি। স্কিল রিসোর্সের অভাব ফিল করি। যেইখানে আমি স্কিলটা বলবো, আমি মাশরাফির যে সেটাতে আসি। ও একটু আগে বলতেছিল যে ওদের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কাজগুলা করা হয় ইউনিভার্সিটিতে, আমাদের সবচেয়ে বড় ল্যাকিংসটা আসে কমিউনিকেশন স্কিলে, প্রেজেন্টেশন স্কিলে। হোয়াট উই নো উই ক্যানট প্রেজেন্ট, হোয়াট উই নো উই ক্যানট এক্সপ্লেন। এই স্কিলটা আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে বাংলাদেশি পিপলদের সবচেয়ে দুর্বল। ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা যদি আমি ধরি এখানে, বা শ্রীলঙ্কানদেরকে যদি আমি এটার সাথে কম্পারিজনে আনি, দে আর ভেরি গুড অ্যাট ইংলিশ অ্যান্ড ডেলিভারি ইংলিশ, presenting any topics through a PPT or any other slide system. They are very, 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 very well ahead of us. আমাদের এই জায়গাতে অনেক লেকিংস আছে। আমরা অনেক ভালো জানি, বাট আমাদের বলার ভঙ্গিমাটা অনেক পেছনে, অনেক পোর। আমরা একটা ডায়াসে যখন কথা বলি, আমরা নিজেরাই প্রস্তুত থাকি না, কিভাবে প্রস্তুত সেটা জানি, এবং ডায়াসে খুব ফ্লুয়েন্টলি সেটাকে এক্সপ্লেন করতে পারি না। এই জায়গাটাতে আমাদের খুব জোর দিতে হবে, এবং সেই সাথে আমার যে বেসিক নলেজটা,
সেটাকে অনেক অনেক বেশি স্ট্রং করতে হবে। আমি আইটিতে যদি পড়াশোনা করি, আমার যদি কোর কম্পিটিশন হয় আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্টের এখন টেকনোলজি যেই জায়গাতে আছে, আমি যদি এখন শুধু সি শার্প বা সি প্লাস প্লাস দিয়ে বলে হবে না। এখন জাভা বা আরও অ্যাডভান্স লেভেলে চলেছে পিএইচপি, লারাভেল, বিভিন্ন সলিউশন। সো ওই টেকনোলজিতে আমাকে আপডেটেড টেকনোলজিটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, এবং ওইখানে আমার কোর কম্পিটেন্সটা থাকতে হবে। অন্যান্য সেক্টরে আমার কম্পিটেন্সটা কিছুটা কম হলেও হবে, বাট ইজ অ্যাভেলেবল। বাট আমার ইয়েস। কোর কম্পিটেন্সে আমার স্কিলটা 100% থাকতে হবে, এবং আমার কমিউনিকেশন স্কিল দুইটাই, রাইটিং অ্যান্ড স্পিকিং। আমরা অনেকে বলতে পারি আবার লিখতে পারি না। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি তো গত ১৩ বছর যাবত এই ব্যাংকে আছে, অনেক ইন্টারভিউ নিয়েছে, অনেককে রিক্রুট করেছে, কিন্তু যখন আমি বলি যে তুমি একটা জিনিস ড্রাফট করে নিয়ে আসো, একটা ইস্যু আসছে, সে আমি এখন একটা মেমো তৈরি করবো যে আমার 10টা কম্পিউটার কিনতে হবে, I need an application, I need a memo, office memo. এটা ড্রাফট করতে দিলে I do not get perfect. So I have to do it. এখন অবশ্য এআই টেকনোলজি চলে আসছে। অনেকে এআই তে এগুলা করে ফেলে। এআই একদিক থেকে ভালো সাপোর্ট নেয়া, বাট নিজের সত্যটাকে যেন হারায় না ফেলি। নিজেকে যেন হারায় না ফেলি। সো এই জায়গাগুলোতে হিসেবে জব মার্কেট এখনো স্কিল পিপলের জন্য ভেরি, ভেরি ওপেন। নট অনলি ইন বাংলাদেশ, ইন এনি ওয়ার্ল্ড, in the in any country in the world, because IT sector is such a booming sector now. It will last, I think, next 10-20 years. It will rise, it will rise, it will rise. So your dream should not be in local market, you should be prepared for international market also, and prepare yourself on that sector. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একজন প্রেজেন্ট ইন্ডাস্ট্রি লিডারের কাছ থেকে শুনলাম যে নট নেসেসারিলি আমাদের এখানে জবের অভাব রয়েছে, বা জবের অভাব কম থাকলেও আমাদের ভালো স্কিল সেট সম্পন্ন এমপ্লয়ের অভাব রয়েছে, এবং আমাদের স্কিল সেট যদি ভালো থাকে টেকনোলজি বেস, তারা দেশের বাইরেও তাদের ক্যারিয়ার করতে পারে। আমি এবার মাশরাফি আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি যে একটি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ক্যারিয়ার কাউন্সেলিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ের এক একটা অ্যালামনাই থাকে, এবং রুয়েট খুবই ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের কি করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে? যদি থেকে থাকে, এটা কি পরিমাণ অ্যাক্টিভ, বা আপনাদের ক্যারিয়ার কাউন্সেলিং এর ক্ষেত্রে তারা কি পরিমাণ হেল্প করে থাকে? থ্যাংক ইউ মাহি ভাইয়া। আহ, আমাদের অবশ্যই অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে। ইনফ্যাক্ট রুয়েটে অ্যালামনাইদের সাথে আমাদের যে কানেকশন, সেটা মোটামুটি বেশ সফিস্টিকেটেড। তো আমাদের ভাইয়া কালচারটা অনেকটা এরকম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আমাদের আলাদা আলাদা অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকে। ঠিক তেমনি আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আছি, আমাদের সিএসসি ডিপার্টমেন্টেও ঠিক তেমনি একটা আলাদা অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে। তো ভাইয়া আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা যেমনটা আমাদের অ্যালামনাইদের সহায়তা বা গাইডলাইন্স বা যে কোনো রকমের কোনো হেল্প এটা পেয়ে থাকি, ঠিক তেমনি ভাইয়া আমাদের আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন একটু আগে আমি বললাম আমাদের আরসিএফ বা রুয়েট ক্যারিয়ার ফোরাম, যেটা ঠিক ওটার কাজ ভাইয়া অনেকটাই সিমিলার। সেখান থেকেও আমরা আমাদের অ্যালামনাই বড় ভাই বা বড় আপুদের থেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড সরাসরি অথবা হচ্ছে ভাইয়া পরোক্ষভাবে অনেক গাইডলাইন পেয়ে থাকি। এখানে ভাইয়া আমাদের হেল্পটা অনেক ধরনের হইতে পারে। আহ, সচরাচর ভাই আমরা সরাসরি হেল্পটাই পেয়ে থাকি। ফর এক্সাম্পল, আমাদের কোনো সিনিয়র বা অ্যালামনাই যারা বের হয়ে গেছেন, তারা যখন একটা কোম্পানিতে জব করবেন বা কোনো একটা বড় ইম্প্যাক্টফুল রোলে থাকবেন, তখন সেখানকার সার্কুলার বা ওয়ার্ক এনভায়রনমেন্ট বা সেখানকার আমাদের হায়ারার্কি কিভাবে চেইন অফ কমান্ডটা কাজ করে, সব কিছু সম্পর্কে আমাদের একটা ধারণা দিয়ে দেয়। তো এক্ষেত্রে ভাই যেটা হয়, আমাদের গ্র্যাজুয়েশনের পরে আমরা ঠিক কোন জায়গায় যেতে চাচ্ছি বা কোন অর্গানাইজেশনের একটা পার্ট হতে চাচ্ছি, এটা আমাদের আহ, মানে আমাদের মাথায় আগে থেকে ক্লিয়ার থাকে। বাট যারা ভাইয়া এই হেল্পটা নেয় না বা কোনোভাবে পায় না, তারা কমপ্লিট একটা মানে ক্ল্যারিটির মধ্যে থাকে না যে আমরা ঠিক কোথায় যেতে চাচ্ছি। তাদের মধ্যে একটা মিথ কাজ করে, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম। তো ভাই এরকম আমরা ডিরেক্ট হেল্প পেয়ে থাকি, আবার অনেক সময় পরোক্ষ রকম হেল্পটাও পেয়ে থাকি। ফর এক্সাম্পল, আমাদের অনেক অ্যালামনাই ভাই আপু তারা দেশের বাইরে আছেন। তো তারা যখন দেশের বাইরে আছেন, অবশ্যই আমাদের ডিরেক্ট কোনো হেল্প করতে পারবেন না ক্লিয়ারলি। তো তারা ভাই আমাদের ভিসা প্রসেসিং বা আমাদের এসওপি এলওআর এই নিয়ে যত রকম গাইডলাইন দেওয়া পসিবল বা
তাদের অভিজ্ঞতা থেকে আমাদের যতটা সহায়তা করা পসিবল তারা পরোক্ষভাবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করেন হেল্প করার। তো ভাই মোটামুটি আমরা এরকম হেল্প পেয়ে থাকি আমাদের অ্যালামনাই ভাই আপুদের কাছ থেকে। ওকে, ফ্যান্টাস্টিক। সো দ্যাট মিনস অ্যালামনাই থেকেই হেল্প করা হয় যাতে ভালো একটা ক্যারিয়ারে যাতে ফ্রেশাররা ঢুকতে পারে। পাশাপাশি ক্যারিয়ার ফোরামের কথা বললে, সো দে ওয়ার্ক similarly together so that they can help you out in terms of choosing right career. So আমি আবার চলে আসতে চাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রি লিডার মিস্টার পাবলের কাছে। আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি, আপনি তো আপনার থ্রু আউট ইউর লাইফ আপনি অনেক মানে এইচআর রিক্রুট করেছেন, হিউম্যান রিসোর্স আপনার ডিপার্টমেন্টে। আমি জানতে চাচ্ছি যারা ফ্রেশার তাদের কোন কোন স্কিল গুলো থাকা উচিত অ্যাপার্ট ফ্রম একাডেমিক নলেজ? কারণ আমরা যেটা বিলিভ করি নট জাস্ট একাডেমিক নলেজ, এখন কম্পিটিশনটা এরকম হয়ে গেছে ইভেন আফটার একাডেমিক নলেজ কিছু এক্সট্রা স্কিল থাকা উচিত। আপনি অলরেডি বলেছেন ইংলিশ লিটারেসি বা কমিউনিকেশন প্লে এ ভেরি ভাইটাল রোল। এছাড়াও আর কি কি বিষয় থাকা উচিত? আবার এট দ্য সেম টাইম আমার আরেকটা সম্পর্ক কোশ্চেন রয়েছে যে সিনিয়র বা অথবা মিড লেভেল এইচআর রিক্রুটের ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো দেখেন? ধন্যবাদ মহিউদ্দিন। ফ্রেশার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আহ, যখন আমরা ব্যাংকে রিক্রুট করি, আমাদের ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট যদি হয় তাহলে আমরা তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে প্রথমে চেক করি, তার ট্র্যাক রেকর্ডটা সে যদি আমার আইটি ডিপার্টমেন্টের হয় তাহলে আইটি ব্যাকগ্রাউন্ডে তার পড়াশোনাটা আমরা অবশ্যই প্রায়োরিটি দিই। এটা ছাড়া অন্য ডিপার্টমেন্ট থেকে এখানে খুব একটা রিক্রুটেড হয় না। তো সেই ক্ষেত্রে তার একাডেমিক ট্র্যাক রেকর্ডটা খুব ভালো থাকতে হয়, সাথে কিছু অ্যাডিশনাল সার্টিফিকেশন। যেমন যদি নেটওয়ার্কে কাজ করে তাহলে সিসকো বা জুনিপার নেটওয়ার্ক যে ডিভাইসগুলো আছে বা টেকনোলজিগুলো আছে সেটার উপর সার্টিফিকেশন করা। যদি সে হার্ডওয়্যার বা সিস্টেম নিয়ে কাজ করে তাহলে ওই সেক্টরে ওরাকল ডেটাবেজ আছে। এবং আমরা যদি বলি এখন টেকনোলজিতে আমরা যেটা ইউজ করতেছি হাইপার কনভার্স বা প্রাইভেট ক্লাউড সিস্টেম নিয়ে কাজ করছি, এইগুলাতে সার্টিফিকেশন করা। ছাড়া যদি সফটওয়্যারে থেকে থাকে তাহলে ওই রিলেটেড সার্টিফিকেশন করা, এটা অ্যাডিশনাল ইসে করে। আর অ্যাকচুয়ালি যখন আমরা কাউকে রিক্রুট করি তার সাথে ইন্ট্রোডাকশনটা কিভাবে হয়? তার সিভিটার মাধ্যমে। যদি মাস সেশন তার সিভিটার মাধ্যমে। সো প্রেজেন্টিং ইউরসেলফ থ্রু এ প্লেন পেপার is a challenging job. Preparing the CV with perfect word and track record and strategical যদি বলি বা your ইন্টারেস্ট, এইটাকে প্রেজেন্ট করা। আমরা একটা সিভিতে সর্বোচ্চ হয়তো 1 থেকে 2 মিনিট সময় দিই একটা সিভি স্টাডি করার জন্য। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সিভি দ্যাট 1 to 2 minute ক্যান attract myself, the employer, to read the whole CV and to grow interest on uh, on your quality and to about you. সো অনেকে আমরা সিভি প্রিপেয়ার করতে গতানুগতিক ধারায় না, সিভিটা এমনভাবে প্রিপেয়ার হতে হবে যেন যে এমপ্লয়ার সে যেন সিভিটার অ্যাবস্ট্রাক্টটা পড়ে বা একদম প্রথমে যে সামাইটা পড়ে ইন্টারেস্ট গ্রো করে, নো আই শুড গো থ্রু দ্য সিভি, এমন একটা কিছু দেয়া সুন্দর সে ওটা পড়ে এবং আপনার প্রতি আকৃষ্ট হয়। এটা একটা বড় চ্যালেঞ্জ সিভি তৈরি করা। এক্ষেত্রে আমরা এখন তো এআই টেকনোলজি আছে, বিভিন্ন সিভি বিভিন্ন ইসের থেকে সিভি রিড আউট করে নিয়ে নিজের সিভিটাকে প্রিপেয়ার করা। অ্যান্ড সাম বিভিন্ন স্কুল আছে, 10 মিনিটস স্কুল ছাড়া বিভিন্ন স্কুল থেকে নিজের স্কিলটা হাউ টু প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ, নিজেকে কিভাবে প্রেজেন্ট করা, যে ইনস্টিটিউশনে আমি ইন্টারভিউর জন্য যাচ্ছি বা আমি সেই ইন্টারভিউতে আপনার অ্যাটায়ারটা কীরকম থাকে। আমরা অনেক আইটি সেক্টর ইন্টারভিউ পাই, সফটওয়্যার ডেভেলপার, আমরা ব্যাংক ইন্টারভিউ করছি, হি কামস জাস্ট এ টন টি শার্ট জিন্স উইথ স্যান্ডেল। এটা ব্যাংক কখনোই অ্যাকসেপ্ট করে না। ব্যাংক ইজ এ ফর্মাল কর্পোরেট ডিভিশন, অলওয়েজ থিঙ্ক এজ এ ফর্মাল প্রেজেন্স। সো হঠাৎ করে একজন আসলো, তাকে ইন্টারভিউতে কল করা হলো, সে চলে আসলে জাস্ট সিম্পল একটা টি শার্ট গায়ে দিয়ে, এইগুলা খুব ডিমার্কিং হয়, নেগেটিভ মার্কিং হয়। সো ইউর প্রেজেন্স ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ বোর্ড also have some values, how you present yourself, how you talk with them. আবার অনেকে আসে তার সাথে যখন আই কন্টাক্টে কথা বলে না, সে নিচের দিকে তাকায় কথা বলতেছে অথবা উপরের দিকে তাকায় কথা বলতেছে। দিস শুড বি কন্টাক্ট শুড বি আই টু আই, যিনি কোশ্চেন করেছেন তার চোখের দিকে তাকে উত্তর দেয়া। হোয়াট এভার ইউ নো, রাইট or wrong it could be, but your presence would be with more confident. This should be. আর
যেহেতু ফ্রেশার, তার নিজস্ব একাডেমিক স্কিলটাকে এখানে প্রুভ করা, এক্সপিরিয়েন্স যেহেতু নাই, ওই নিজস্ব একাডেমিক স্কিলটা প্রুভ করা, নিজের একাডেমিক নলেজটাকেই ভালোভাবে এখানে প্রেজেন্ট করা, দ্যাট শুড বি। And in case of mid-level, what we look for, team management capacity. That's a very important thing. Whatever I know, but if I cannot run a team in the mid-level, I would not be. It would not be possible to deliver good results to the organization. সো ডোমেইন নলেজটা থাকা খুবই জরুরি। আমি যেই ডোমেইনে কাজ করব, আমি যদি ক্রেডিটে কাজ করি তাহলে ক্রেডিট রিলেটেড সমস্ত কিছু জানা, একবারে থাকা, একটা টিম ম্যানেজ করা, লিডারশিপের গুণটা খুবই জরুরি এখানে। আমরা সাধারণত যখন মিড লেভেলে স্টার্টিং হয়, ৮ থেকে ১০ জনের একটা টিম দিয়ে শুরু হয় মিড লেভেল স্টার্টটা। তো সেই টিমটাকে ম্যানেজ করা, তাদের সাইকোলজি বোঝা, তাদেরকে কাজ দিয়ে সেই কাজটা ওঠানো, এটা খুবই একটা বড় স্কিল। এবং ডোমেন নলেজটা থাকা, আদার ডোমেনে সাথে রিলেশনশিপটা বিল্ড করা, এই জিনিসগুলো আমরা বেশি মানে গুরুত্ব সহকারে দেখি ফর মিড লেভেল এমপ্লয়িজ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা যদি মোটামুটি সামারি করি, প্রথমত যেটা হচ্ছে যেহেতু টেক বেজ একটা জব, সেখানে কিছু সার্টিফিকেশন থাকলে ভালো। এবং আমি একজনের কাছে শুনেছিলাম যে কেউ যদি একটা সিভি জমা দেয় এবং সিভিটা যদি হাতে লেখে জমা দেয়, দ্য প্রবাবিলিটি ইজ the employer will watch this CV first rather than other CVs। কারণ সিভির ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিটা কি, কোন জিনিসটা একটু অন্যরকম যাতে একটু অ্যাট্রাক্ট করে এমপ্লয়ারকে। এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং আই হোপ আমাদের এই সেশনটা যারা দেখছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে সিভি একটা স্টেরিওটাইপ সিভি হলে হবে না, এটার মধ্যে কিছু ক্যাচি বিষয় থাকতে হবে যেটা আসলে এমপ্লয়ারের অ্যাট্রাকশন ড্র করবে। আমি এবার মাশরাফি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের বর্তমানে একটা ট্রেন্ড শুরু হয়েছে, আমরা আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, দে ওয়ান্ট টু পারসু দেয়ার হায়ার এডুকেশন অ্যাব্রড। আপনার কি দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা আছে কিনা? যদি থাকে তাহলে কি সাবজেক্ট নিয়ে পড়তে চান, এবং পাশাপাশি আপনার ক্যারিয়ার চয়েস কি? অনেকে থাকে না যে আমি আমার প্রফেশন হচ্ছে আমরা এই কোম্পানিতে জয়েন করবো বা এখানে আমার ক্যারিয়ার স্টার্ট করবো। সো এই দুটি বিষয় সম্পর্কে আপনাকে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেস্টলি ক্যারিয়ারের বিষয়ে যদি বলতে চাই, আচ্ছা, এর আগে ভাইয়া যে প্রশ্নটা করলেন দেশের বাইরে যাওয়ার ব্যাপারটা, তো ভাইয়া আমার ছোট থেকেই ইচ্ছে ছিল যে আমি আমার মাতৃভূমি ছেড়ে যাব না কখনো। তো এটার ভাই স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে না, আমার দেশের বাইরে সেটা ফর এনি ফর্ম অফ ক্যারিয়ার আমার যাওয়ার কোনো রকম ইচ্ছা নেই। অ্যান্ড এরপরে যদি ভাই বলি ইন টার্মস অফ ক্যারিয়ার, তো আমার পার্সোনালি ইচ্ছা যে আমি আমার ব্যাচেলর লাইফে যেই শিক্ষাটা গ্রহণ করছি, একাডেমিক শিক্ষা, সেটা যেন ভাই আমি ইউটিলাইজ করতে পারি, সেটা যেভাবে সম্ভব হোক। ফর এক্সাম্পল ভাই আমার পার্সোনালি ইচ্ছে ছিল যে কোনোভাবে নিজেকে গভর্নমেন্ট সার্ভিসের মাধ্যমে নিয়ে দেশের মানুষ এবং দেশের সেবা করা, এটা ভাই হচ্ছে আমার পার্সোনাল ইচ্ছা ছিল। অ্যান্ড এক্ষেত্রে ভাই যেটা হয় যে স্পিকিং অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, উড বি ইঞ্জিনিয়ার, তো ভাই আমাদের যেটা হয় যে সরাসরি আমাদের টেকনিক্যালি দেশের যে কোনো বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত রাখা একটু টাফ হয়ে যায়। রিসেন্টলি আমাদের এই যে কোটার বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলি, ভাই আমাদের এটা খুবই টাফ। সবাই যখন আমাদের গ্র্যাজুয়েট করে বের হয়ে যাচ্ছে, আমাদের অনেক অনেক স্কিলড ওয়ার্কফোর্স আছে, বাট আমরা সেটাকে আমাদের ক্যারিয়ারে ইউটিলাইজ করতে পারি না। তবে আমার ইচ্ছে এটাই যে আমি যেই ক্যারিয়ারের এটাই ফলো করি, সেখানে আমি যা শিখলাম সেটা যেন পুরোপুরি ইউটিলাইজ করতে পারি। তো এই ক্ষেত্রে ভাই আমার একটা প্রেফারেন্স হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস বা পাবলিক সার্ভিস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা পরবর্তীতে আরো একটা সেশন করব আমাদের যদি সময় সুযোগ থাকে। আমরা এবার একটা মজার রাউন্ড নিয়ে এসেছি, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। আমি র্যাপিডলি কিছু কোয়েশ্চেন করব, আপনারা দুজনে উত্তর দিবেন। আমি প্রথম রিকোয়েস্ট করবো আমাদের ইন্ডাস্ট্রি লিডার মিস্টার পাবেল, আপনি অ্যান্সার দিবেন। তারপর মাশরাফি আপনি অ্যান্সার দিবেন। এটা জাস্ট মজার কিছু প্রশ্ন, এবং আশা করি এটা আমাদের যে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তারা খুব মজা পাবেন। আহ তাহলে কি আমরা র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করতে পারি? আই এম অ্যাফ্রেড অফ দিস সেশন। অবশ্যই। No, nothing to be scared of. ওকে, আমরা তাহলে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করলাম। ওকে, ইওর হবি, আপনার হবি কি? মাছ ধরা।
বাচ্চারা মাশরাফি বসে দিয়ে। খুশি দিয়ে। সিঙ্গিং, সিঙ্গিং। ওকে ওকে, সিং ইজ ইউর হবি। পাহাড় অথবা সমুদ্র, ইউর ফেভারিট প্লেস? In between them, sea and mountain on the beach. ওকে, ফ্যান্টাস্টিক অ্যান্সার। মাশরাফি, হোয়াটস অ্যাবাউট ইউ? মাই পার্সোনাল ফেভারিট ইজ সি, ওকে ওকে, সি গ্রেট। শোর। মিস্টার পাভেল, আপনাকে জানতে চাচ্ছি, আপনি একটা জায়গা থাকে না যে যেখানে সবসময় আপনি যেতে পছন্দ করেন, আপনার ফেভারিট প্লেস, আপনার সেই ফেভারিট প্লেসটা কোনটা যেখানে আপনি একটু সময় কাটাতে পছন্দ করেন? এটা রেস্টুরেন্ট হতে পারে, কোনো একটা জায়গা হতে পারে। না, নট অবভিয়াসলি নট দ্য রেস্টুরেন্ট। আমি আসলে আমার কিছু ইস্যু আছে রিলিজিয়ান যে স্থাপত্যগুলো আছে, আমার সেই জায়গাতে ঘোরার খুব শখ। হিস্টোরিক্যাল রিলিজিয়ান স্থাপনাগুলোতে, এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে আমি চেষ্টা করব, আমার সুযোগ সুবিধা হলে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি আর কি। গ্রেট। হোয়াটস অ্যাবাউট ইউ, মাশরাফি? আমি এখানে স্যারের সাথে প্রায় অলমোস্ট এগ্রি করব। আমার খুব ভালো লাগে হিস্টোরিক যে জায়গাগুলো আছে, স্পেসিফিক্যালি আমাদের রিলিজিয়াস যে জায়গাগুলো। যেমন যদি রিসেন্টলি আমি হচ্ছে বাঘা আমাদের যে সোনা মসজিদ, সোনা মসজিদে আমি গিয়ে ঘুরে আসছিলাম আমাদের বন্ধু-বান্ধব সমেত। তো হ্যাঁ, আই উড এগ্রি দিস উইথ মাই স্যার। Okay, so Mr. Pavel, you can ask for some invitation from Mashrafi, and if everything is okay, then you might visit Shona Mojid as well today, tomorrow. ও ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, আপনার ফেভারিট বুক, যে বইটি আপনাকে খুব এনলাইটেন করেছে? Which is very tough question, but a number of books, a number of books. আমি এই ক্ষেত্রে উম, একটা বইয়ের কথা বলা মুশকিল। আমি আগে একটু সাহিত্য পড়তাম, হিস্টোরিক্যাল বুকসে আমি পড়ি। সাবকন্টিনেন্টাল হিস্টোরি যদি ধরি, আমার বাংলাদেশের ইতিহাস বা ভারতবর্ষের ইতিহাস, সেক্ষেত্রে সমরেশের একটা বই আছে, যদি আমি ভুল না করি, আমি অনেকদিন এখন আর পড়ি না, ওই সাহিত্য এখন আর আমার পড়া হয় না। সেটা হচ্ছে প্রথম আলো একটা বই ছিল সম্ভবত, প্রথম আলো বা সমরেশের একটা বই, প্রথম আলো অথবা ভারত চরিত্র, ওইটা ভারতবর্ষের ইতিহাসটা নিয়ে ওখানে লেখা ছিল, বাংলাদেশের কিভাবে বাংলাদেশি সেটা আসে, সেটা বাংলা ভাষা এবং বাংলাদেশিতে, ওইটাতে এসে। বাট এখন আমি একটু আমার রিলিজিয়ান বই নিয়ে স্টাডি করি। আমি এখন পড়তেছি, ধরেন ইবনে কাসিরের একটা গ্রন্থ আছে 10 খণ্ডের, অ্যারাউন্ড প্রায় 3,500 পেজের বই, 10 খণ্ডের, আল বিদায়া ওয়ান নিহায়া। এটা পড়ার চেষ্টা করতেছি, সময় সুযোগ পেলে ওটা একটু পড়ি, ইসলামিক হিস্ট্রিটা জানার চেষ্টা করছি আর কি। গ্রেট গ্রেট। হোয়াটস অ্যাবাউট ইউ, মাশরাফি? ভাইয়া আমার ছোট থেকে ফিকশন পড়তে খুব ভালো লাগে। আমি হুমায়ুন আহমেদের খুব বড় ফ্যান। আমি স্পেসিফিক্যালি কোনো বইয়ের কথা বলবো না, বাট আমার ইন জেনারেল ফিকশনের বইগুলো পড়তে খুব ভালো লাগে। এই ওকে ওকে। কোন প্রিয় নাটক অথবা মুভি? ইন মাই কেস, আমি এটা কতবার দেখেছি আমি বলতে পারবো না। দ্যাট ইজ এ গ্ল্যাডিয়েটর বাই রাসেল ক্রো। ওকে, ফ্যান্টাস্টিক মুভি। ওটা আমি অনেকবার দেখেছি। এবং ট্রয়, আমি ওই যে হিস্টোরিক্যাল মুভিগুলো দেখি, বিভিন্ন হিস্টোরিক্যাল, গ্ল্যাডিয়েটর অনেকবার দেখেছি, ডায়লগ আমার মুখস্থ হয়ে গিয়েছিল অলমোস্ট। ট্রয় দেখেছি, তারপরে হচ্ছে আরেকটা ছিল কিং আর্থার। এরকম হিস্টোরিক্যাল মুভি আমার অনেকবার দেখা। এবং গ্ল্যাডিয়েটর মুভিটা আমাকে অনেক ইনফ্লুয়েন্স করে। তার একটা ডায়লগ ছিল, উইন দ্য ক্রাউড এন্ড ইউ উইল উইন ইউর ফ্রিডম। ওই ডায়লগটা আমাকে বেশ ইসে করে। তুমি যদি যে কোনো জায়গায় থাকো, তার আশেপাশের লোকজনের মন জয় করতে পারো, তাহলে তুমি তোমার কাজটা সাধন করে নিয়ে আসতে পারবা। দ্যাট ইন্সপায়ার মি আ লট। গ্রেট মেসেজ। মাশরাফি? ভাইয়া আমি এই ক্ষেত্রে শুধু একটা স্পেসিফিক জনরার কথা বলবো। অ্যাজ অ্যান উড বি ইঞ্জিনিয়ার আমি ভারতবর্ষের থ্রি ইডিয়টস নামে একটা মুভি আছে। হ্যাঁ, আমি এই মুভিটা খুব পছন্দ করি, অ্যান্ড স্যারের মতো কাউন্টলেস টাইম আই হ্যাভ ওয়াচ দ্যাট। নাইস মি বলছে, আই হ্যাভ, আমি ওটা মনে হয় না হলেও 12 থেকে 14 বার দেখা হয়েছে। গ্রেট গ্রেট গ্রেট, ভেরি গুড মুভি মুভি। ইজ অ্যামেজিং। গ্রেট। সুপারম্যান অথবা স্পাইডারম্যান, ইউর ফেভারিট সুপার হিরো? ন্যাচারাল হিউম্যান, Even you who yourself is a fight, who Superman. fight by say, who fight with his limitations. Superman, they are with superpowers, but human with their limitations, they fight. In the freedom fighters, our country's freedom fighters who laid their lives for the countries, they are the most my heroes, my heroes, Great. যে সমস্ত অবস্টাকলের এগেনস্টে দাঁড়িয়ে কাজ করে, যার বিন্দু মাত্র পাওয়া নেই, বাট
সে অবস্ট্রাকলটা প্রতিহত করার জন্য তার যতটুকু শক্তি আছে সেটা নিয়ে দাঁড়িয়েছে। আই স্যালুট দোজ গাইস। হোপ মাশরাফি, হোয়াটস অ্যাবাউট ইউ? Uh, Bhaiya, just to make myself clear, I'm not a big fan of any of them, not Superman or Spider-Man. But if I were to choose in between them, I would most definitely say Superman. Because সে কখনো নিজের আইডেন্টিটিটা লুকানোর চেষ্টা করেনি, আনলাইক স্পাইডারম্যান। জাস্ট এই কনসেপ্টে আমি যদি ধরি, আই উড প্রেফার সুপারম্যান। ওকে, গ্রেট। মিস্টার পাভেল, যদি এরকম করা হয় যে আপনাকে কোন একটা জায়গায় পাঠানো হবে ওয়ার্ল্ড ট্যুরের জন্য, সর্বপ্রথম কোন দেশে আপনি ঘুরতে যাবেন? আহ, যদি বলেন তাহলে আমি পারস্যতে যাব, মানে ইরান, ইরাক এবং সিরিয়া, যেখানে আমার ইসলামিক স্থাপত্যের অনেক কিছু দেখার আছে, অনেক শিখার আছে। গ্রেট। মাশরাফি? ভাইয়া, আমি সবার প্রথমে আই থিঙ্ক আমি প্যারিস যাব টু সি আইফেল টাওয়ার। The most romantic place এবং the country which the country of Eiffel Tower আমরা যেটাকে বলে আর কি, the most iconic কি বলবো, একটা ল্যান্ডমার্ক যেটাকে বলে আর কি। শেষ প্রশ্ন, আপনার পুরো জীবনের থেকে আপনাকে যদি কোনো একটা শিক্ষা বা কোনো একটা মেসেজ দিতে হয়, জাস্ট 2 বা 3 লাইনে, what will be your message throughout your whole life so far? যেটা আমি সবচেয়ে বেশি ফেল করি, পারি না, সেটা হচ্ছে ইন ডিউ টাইমে কাজটা কমপ্লিট করা। গ্রেট। আমি আমার জবের ব্যস্ততার কারণে অনেক কিছু, ফ্যামিলি বলেন বা পার্সোনাল লাইফ বলেন বা জব ক্ষেত্রে বলেন, বিভিন্ন আনুষঙ্গিক কারণে বা অপ্রাসঙ্গিক কারণে ইন টাইমে জবটা শেষ করতে না পারলে সেটা পরবর্তীতে অনেক কমপ্লিকেশন তৈরি করে। বুঝতে So, পেরেছি। এই জন্য আমরা বলি job should be done in time, in এই due জন্য time. এই জন্য আমরা বলি স্টিচ ইন টাইম সেভস নাইন, সময়ের এক ফুল অসময়ে Yes, 10 ফুল। yes, yes. মাশরাফি, Job should হোয়াটসঅ্যাপ be ইউ? done. ভাইয়া, আমাকে যদি কেউ বলে যে এরকম একটা শিক্ষার কথা আমার সারা জীবনে শেখা, তাহলে ভাই আমি উত্তরটা অনেকটা এইভাবে দেবো যে আহ, স্বাস্থ্যই সকল সুখের মূল। আমার মনে হবে আমি এই কথাটাই বলবো, জাস্ট নট বিকজ যে আমি আমার লাইফে কখনো খুব সিভিয়ার ভাবে আনহেলদি ছিলাম বা কোনো অসুস্থতার মধ্যে পড়েছি, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে ভাই এটা বলতে পারি যে লাইফে আপনি যা যা কিছুই সিরিয়াসলি নেন, নাথিং ইজ মোর সিরিয়াস দেন ইউর হেলথ। ইউ উইল ফিল গ্রেট, দ্যাট ওয়েন ইউ আর নট হেলদি। Very, গ্রেট। very good answer, because health is a very good blessings of the Almighty Allah. গ্রেট। Keeping health আমার will keeping do দুজনের, everything. রাইট, অ্যাবসলিউটলি। আমার দুজনের কাছে শেষ প্রশ্ন। প্রথমে আমি মাশরাফির কাছ থেকে অ্যান্সারটা শুনবো, তারপর আমি পাভেল স্যারের কাছ থেকে অ্যান্সারটা শুনবো। আমরা স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, বা আমরা সংক্ষেপে বলি এসইডি, আমরা মূলত বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম এবং ইউথ লিডারশিপ নিয়ে কাজ করি, এবং আমরা যেটা বিলিভ করি যে বাংলাদেশের ইউথদের প্রচুর পরিমাণে ইনোভেটিভ বা কাটিং এজ আইডিয়া আছে, এবং সেগুলো যদি আমরা বিজনেস প্ল্যানে কনভার্ট করতে পারি, মেবি টুডে অর মেবি ইন নিয়ার ফিউচার, তাহলে আমাদের দেশে অনেক ভালো একটা কিছু হবে। এই স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট বা এসডি যেহেতু কাজ করছে, আপনার মেসেজ কি থাকবে আমাদের কাছে? হোয়াট উইল বি ইয়োর উইশ ফর আস? প্রথমে মাশরাফি, পরে আমি পাবেল স্যারের কাছে যাবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার যে ভাই মেসেজটা থাকবে সেটা হচ্ছে যে আমার মতোই যারা এরকম প্রেশার আছে বা যারা হাসলিং করছে বা যারা স্ট্রাগল করছে, তাদের কাছে এরকম মেসেজ থাকবে যে ডু নট গিভ আপ। অ্যান্ড মানুষের রিজিকটা হচ্ছে ফিক্স। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারি। অ্যান্ড আমাদের ভাইয়া শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে সব কিছু থেকে। তো আমার মেসেজ হবে ভাইয়া এইটাই, ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ক্লিয়ার। ওকে, ওকে। সো হোয়াট এভার ফর, মানে আমরা যেটার জন্য ডেস্টিন থাকি না কেন, আমাদেরকে কাজ করে যেতে হবে, এবং ইফ ইউ ওয়ার্ক হার্ড দেন দ্য লজিক্যাল কনসিকুয়েন্সেস লাভ উইল ফেভার আস। ইয়েস। মিস্টার পাভেল, আপনার কাছে জানতে চাচ্ছি লাস্ট Um, কোশ্চেন। এক্ষেত্রে যদি আপনাদের দায়িত্বটা বলি, এখন স্টার্টআপ নট অনলি ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড স্টার্টআপ বিজনেস নিয়ে অনেক কিছু হচ্ছে। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি এখানে, তারপর আমি আসছি সূত্রটাতে। রিসেন্টলি আমি আমার এমএফএস বিজনেসের থ্রুতে একজনের সাথে পরিচয় হয়। তার একটা স্টার্টআপ বিজনেস আমাকে খুব খুব আন্দোলিত করে। সে প্রথমে একটা সফটওয়্যার তৈরি করে ফার্মেসি ম্যানেজমেন্টের জন্য,
ফার্মেসি মেডিসিন ম্যানেজমেন্টের জন্য একটা সফটওয়্যার তৈরি করে। বাট ওইটার ফেলিউর তাকে আর একটা বিশাল সাকসেসের দিকে নিয়ে যায়। সে এখন একটা স্টার্টআপ বিজনেস করছে। সেটাতে তার সাথে এখন বাংলাদেশ ঢাকা শহরে প্রায় 10,000 ফার্মেসি ডিরেক্টলি কানেক্টেড অ্যান্ড একটা 50,000 কোটি টাকার বিজনেসের মধ্যে সে এখন জাস্ট এন্ট্রি হচ্ছে এবং তার ইয়ারলি গ্রোথ হচ্ছে ফ্রম লাস্ট ইয়ার তো 1000% এবং তার ভলিউম হচ্ছে মোর দেন 100 crore টাকা। সে ইনিশিয়েট নিয়েছিল একটা প্রজেক্টে, বাট ওই প্রজেক্টের ফেলিউর তাকে আরেকটা প্রজেক্টকে ইনিশিয়েট করে। আমি ডিজিজটা বললাম না। সো এরকম নাম্বার অফ সাকসেস স্টোরিজ আছে, ফেলিউর স্টোরিজ আছে। সো যদি অ্যাজ অ্যান কেরিয়ার পাথ হিসাবে আপনারা যে হেল্পটা করতে পারেন, যারা ইউনিভার্সিটি থেকে এখন গ্রাজুয়েশন করে বের হবে, কেরিয়ারের দিকে আসবে, এই ধরনের সাকসেস স্টোরি নিয়ে তাদের সাথে একটা নট অনলি সিঙ্গেল, একটা কম্বাইন্ডলি একটা সাথে যাওয়া, একটা সেমিনার করা যে এরকম হচ্ছে, এটা করতেছে। যেমন আমাদের দেশে আপনারা জানেন কিনা, পাটখড়ি থেকে চারকোল তৈরি করে চায়নাতে এক্সপোর্ট হচ্ছে। আমরা রাইট। অনেক কিছু উচ্ছিষ্ট ফেলে দেয়। আজকে সকালে আমি একজন এন্টারপ্রেনিউর এসে দেখলাম, হি ইজ এ ভেজিটেবল সবজি পাইকারি বিক্রেতা। সে তার সবজিটা যেটা ওয়াস্টেজ হয়েছে সেটাকে সে একটা রিসাইকেলে নিয়ে যাচ্ছে তার ফিশ ফার্মিং এ। ওখান থেকে সে কস্ট কার্টেল করে একটা বেশ ভালো রেজাল্ট আনতেছে। আবার রিসেন্টলি দেখলাম ভিয়েতনামে একটা প্রজেক্ট হচ্ছে, আমরা নারিকেলের ছোবা বা ডাবের ছোবা ফেলে দিই, এটা থেকে কিভাবে রিসাইক্লিং করে একটা টোটাল ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে। সো আমরা তো এখন একটা এজে চলে আসছি, আমাদের জন্য স্টার্টআপটা এখন খুব রিস্কি। আমরা চ্যালেঞ্জের জন্য এটা পারি না, যেহেতু আমাদের পেছনে অনেক রেসপন্সিবিলিটি এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটি, পার্সোনাল রেসপন্সিবিলিটি। বাট যারা নতুন, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে, তারা তাদের নিজস্ব সেক্টরে এই জিনিসগুলোকে হান্টিং করা। এই দুনিয়াতে এন্টারপ্রিনারের চেয়ে বড় উদ্ভাবক আর নাই। ট্রু, ট্রু। আমি জবের ক্ষেত্রে বলবো, উইদাউট সার্চিং এ জব, ট্রাই টু বি এন এন্টারপ্রেনার। আপনি ওয়ার্ল্ডের সমস্ত জায়গাতে দেখেন এন্টারপ্রেনাররা সবচেয়ে বেশি লাইকের। আপনি জব মার্কেটে সেন্ট্রাল ব্যাংকের বা রিজার্ভ, ফেডারেল রিজার্ভ সিস্টেমের গভর্নরকে কজন চিনে? হোল ইকোনমি যে আসলে মুভ করে, ফেডারেল রিজার্ভ সিস্টেমের গভর্নরকে কে চিনে? বাট গুগলের প্রতিষ্ঠাতাকে চিনে, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে চিনে, অ্যাপলসের প্রতিষ্ঠাতাকে চিনে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাকে চিনে। ইভেন আমরা যদি ইসে বলি, ইলন মাস্ক, Tesla company, the technology, they are all entrepreneurs. So entrepreneurs, I said all the entrepreneurs. They change the country, they change the technology, they change the economy, every society. So এই এন্টারপ্রেনার হওয়ার জন্য, অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার হওয়ার জন্য উদ্বুদ্ধ করাটাকে আমি খুব খুব বেশি জোর দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করি মিস্টার পাভেল, আপনি একটা স্বনামধন্য একটা ব্যাংকে রয়েছে, আশা করি ইন ফিউচার আপনি আমাদের সাথে থাকবেন। এবং মাশরাফি, ইউ আর এ রাইজিং ইউথ লিডার, হোপফুলি উইল অলসো গেট দ্য সাপোর্ট ফ্রম ইয়োর ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল। আপনাদের দুজনকে অত্যন্ত ধন্যবাদ আজকে আমাদের এই ওয়েবিনারে জয়েন করার জন্য। আমি নিজে অনেক কিছু শিখেছি এবং আমি যেটা বিলিভ করি, ইফ উই ওয়ার্ক টুগেদার দেন ডেফিনেটলি উই ক্যান বিল্ড a better, Yes, a beautiful Bangladesh. And having said that, thank you very much and good night to both of you. Hope to see you থ্যাংক ইউ। again in another event. Thank you. ধন্যবাদ মাশরাফি, ধন্যবাদ মহিদান, এবং ধন্যবাদ এই ক্যারিয়ার রিলেটেড আলোচনাকে আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। Thank you থ্যাংক you ইউ, so much. থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। Have ইউ। a very good day. আসসালামু আলাইকুম। Walaikum. সালাম।